হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। তো আজকে আমাদের যে বিষয়ভিত্তিক ক্লাসেস চলছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, সেখান থেকে আজকে আমরা ক্লাস নাম্বার 13, আমাদের আজকের আলোচ্য বিষয় সিলেবাসের অন্তর্গত টপিক লার্নিং ডিসাবিলিটিস। অর্থাৎ সিলেবাসের মধ্যে দেওয়া যে সমস্ত শিক্ষামূলক যে সমস্ত অক্ষমতাগুলো রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয়, যেখান থেকে প্রিভিয়াস টেট এক্সামগুলোতে বেশ কয়েকটা প্রশ্ন আসতে দেখা গেছে এবং সিটেট পরীক্ষাতে তো সেটার উপরে হামেশাই কোয়েশ্চেন আসে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। লার্নিং ডিসাবিলিটিস বা যেটাকে বলা হয় শিখন অক্ষমতা, ঠিক আছে, মানে পড়তে গিয়ে শিখতে গিয়ে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে ক্লাসের আলোচ্য বিষয়। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট শেখার অক্ষমতা, যেটাকে এসএলডি বলা হচ্ছে, ডিফিকাল্টি ইন ক্লাসিফাইং দ্য স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিস। এসএলডি অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিস মানে নির্দিষ্টভাবে তুমি দেখবে বিভিন্ন রকমের স্টুডেন্টদের কিছু কিছু প্রবলেম থাকে, যেমন একই রকম দেখতে শব্দগুলোকে মিসম্যাচ করে, যেরকম পি কিউ দেখতে একই রকম, বি ডি দেখতে একই রকম, এই ধরনের মানে যে সমস্ত লেটারগুলো রয়েছে সেগুলোকে দেখতে তারা মিসম্যাচ করে বা সেগুলোকে তারা আহ, দেখতে বা পড়তে ভুল করে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিসের মধ্যে এবং সেই বিষয়টাকে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো নির্দিষ্ট শেখার অক্ষমতা বা এসএলডি শ্রেণীবদ্ধ করতে অসুবিধা বা ডিফিকাল্টি ইন ক্লাসিফাইং দ্য স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিস কি রয়েছে, বলছে এসএলডি হলো একটি ক্লিনিক্যাল অবস্থা যা শিক্ষা ব্যবস্থার দ্বারা সংজ্ঞায়িত হিসেবে সর্বদা লার্নিং ডিসাবিলিটিস এর সমার্থক নয়। লার্নিং ডিসাবিলিটিস মানে শিখতে গিয়ে পড়তে গিয়ে যে সমস্যা, বাচ্চাদের তো অনেক রকমের সমস্যা হতে পারে। বিশেষ করে তোমরা যখন আগামীতে প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলগুলোতে পড়াতে যাবে তখন সেখানে প্রত্যেকটা ফ্রেশ মাইন্ড আসবে তোমাদের কাছে, তোমাদের হাতে আসবে সমস্ত নতুন সমস্ত কোচি ব্রেনসগুলো, তাদেরকে তোমরা তৈরি করবে। তো এবার তাদেরকে তৈরি করতে গিয়ে তোমাদেরকেও অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই সমস্যার সম্মুখীন হতে গিয়ে যে সমস্ত পন্থা তোমাদের অবলম্বন করা উচিত সেটাও আজকে ক্লাসে রয়েছে। তার পাশাপাশি কি কি সেই সমস্যা হতে পারে সেটাও আজকে ক্লাসে রয়েছে। বলছি এসএলডি বা স্পেসিফিক লার্নিং ডিসাবিলিটিস এটা একটা ক্লিনিক্যাল অবস্থা যা শিক্ষা ব্যবস্থার দ্বারা সংজ্ঞায়িত হিসাবে সর্বদা লার্নিং ডিসাবিলিটিসের সমার্থক নয়, লার্নিং ডিসাবিলিটিসের মতন নয়। বিষয়টা লেখার অক্ষমতা হতে পারে, শিক্ষাগত এবং চিকিৎসা উভয় দৃষ্টিকোণ ব্যবহার করে নির্ণয় করা হয়। অর্থাৎ এই সমস্যাটা বিভিন্ন রকমভাবে কখনো কখনো চিকিৎসার মাধ্যমে, এবং আমি বলতে পারি যে সিনেমা হয়েছে কিছু এগুলোর উপরে, যেমন একটা সিনেমা রয়েছে, আমি কোনো সিনেমাকে প্রমোট করছি না, বাট তারে জমিন পার বলে বলিউডে একটা মুভি রয়েছে, আমির খান এবং আরও একটা ছেলেকে সেখানে দেখানো হচ্ছে যে কিনা অনেক চেষ্টা করছে বাট সে পড়তে পারছে না। তো পড়তে না পারার কারণে সে সেই পড়াশোনাটাকেই করবো না এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে চলে আসছে। সে দেখতে পাচ্ছে তার বয়সী বাচ্চা কাচ্চাগুলো সেই সমস্ত পড়া খুব ইজিলি করতে পারছে, বাট সে পারছে না, তো করবো না আমি, এরকম একটা অ্যাটিটিউড তার মধ্যে কিন্তু বিল্ড করছে। তো সেই শিক্ষাগত এবং উভয় ক্ষেত্রেই এই বিষয়টা দেখতে হবে এবং এটা ডায়াগনস্টিকের ব্যাপার রয়েছে। এবং তার পাশাপাশি বলছে শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে সর্বাধিক ব্যবহৃত সংজ্ঞাটি ফেডারেল বিশেষ শিক্ষা আইনে পাওয়া যায়, প্রতিবন্ধী শিক্ষা আইন বা আইডিইএ, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত মানসিক ব্যাধিগুলির জন্য ডায়াগনস্টিক এবং পরিসংখ্যান ম্যানুয়াল, বর্তমানে DSM-5 এবং পূর্বে DSM-4, চিকিৎসা দৃষ্টিকোণ থেকে এলডি বা লার্নিং ডিসাবিলিটিসকে সংজ্ঞায়িত করে। শিক্ষাগত এবং চিকিৎসা ব্যবস্থায় পেশাদারদের দ্বারা ব্যবহৃত এলডির সংজ্ঞায় একটি উল্লেখযোগ্য ওভারল্যাপ লক্ষ্য করা যায়। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়তে গিয়ে সেখানে তোমরা দেখবে যে ইন্টিগ্রেটেড ক্লাস, বা তোমরা সেখানে দেখবে হচ্ছে তোমার যেখানে নর্মাল যে সমস্ত বাচ্চা আমরা বলে থাকি সেই নর্মাল বাচ্চাগুলোর সঙ্গে যে যারা হচ্ছে কিছুটা পিছিয়ে রয়েছে বিভিন্ন রকম ইন টার্মস অফ তাদের লার্নিং ডিসাবিলিটিস থাকছে বা তাদের মধ্যে বিভিন্ন রকমের শিক্ষাগত প্রতিবন্ধকতা থাকছে, তা সত্ত্বেও তাদেরকে নর্মাল বাচ্চাদের সঙ্গেই পড়ানো হচ্ছে, একই রকমভাবে তাদেরকে পড়ানো হচ্ছে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু রয়েছে একটা যেটাকে আমরা বলে থাকি যে ইন্টিগ্রেটেড ক্লাসেসগুলো রয়েছে, ক্লাসরুমসগুলো রয়েছে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে, যেখানে যেখানে যেটা শিক্ষাটাকে ব্যাপক আকারে নেওয়া হচ্ছে। ধরে নিচ্ছি একটা বাচ্চা তোমার ক্লাসে সে কানে কম শুনতে পায়, যার যার মধ্যে শোনার একটা ডিসাবিলিটি রয়েছে, সে কানে শুনতে পায় না। তোমার উচিত তাহলে কি তাকে যতটা সম্ভব তুমি তোমার কাছে বসাবে, ফার্স্ট বেঞ্চে বসাবে এবং ফার্স্ট বেঞ্চে বসিয়ে সেই বাচ্চারা যেহেতু একটা ইন্দ্রিয় আহ, কাজ করছে না, তার মানে তার বাকি চারটা ইন্দ্রিয় কিন্তু খুব সজাগ রয়েছে। অর্থাৎ তাহলে
সে কি করবে, তোমার লিপটা রিড করবে, তুমি কি পড়াচ্ছ সেই লিপ রিড করবে, এবং তার পাশাপাশি সে বইয়ের টপিকটা দেখে বুঝতে চেষ্টা করবে যে তুমি কি বলতে চাইছো, কি পড়াচ্ছ। এইভাবে করে কিন্তু সেই বাচ্চাটাকে বাকিদের সঙ্গে তুমি জায়গা করে দিতে পারো। আরও একটা কন্ডিশন বলতে পারি, মনে করো তোমার ক্লাসরুমের মধ্যে একটা বাচ্চা বিকলাঙ্গ, তার একটা পায়ে কোনো কারণে একটা ডিফেক্ট রয়েছে, সে দৌড়াতে পারে না, কিন্তু তুমি এখন স্পোর্টস প্রতিযোগিতা হচ্ছে, দৌড়, লং জাম্প, হাই জাম্প, এইবার সেই 30টা বাচ্চার মধ্যে ওই একটা বাচ্চাও কিন্তু রয়েছে, এবার ওরও ইচ্ছা করছে খেলতে যাবে, এবার তুমি ওকে বাদ দিয়ে সবাইকে খেলতে নিয়ে যাচ্ছ, ও বসে বসে খেলা দেখছে, তাহলে ওর মনটা খারাপ হবে। তখন কি করা যেতে পারে, তখন ওই বাচ্চাটাকে তুমি একটা কাগজ একটা কলম দিয়ে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তাকে ইনভলভ করে দাও যে প্রত্যেকে যারা যারা খেলাধুলায় নাম দিয়েছে প্রত্যেকের নাম এনলিস্ট করতে, কে কোন ইভেন্টে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, সে সেগুলোর দায়িত্বটা নিচ্ছে, তাহলে সেও কিন্তু নিজেকে সেই কর্মটার মধ্যে ইনভলভ করছে। তো এইভাবে করে কিন্তু আমরা একটা ব্যাপক স্তরের মধ্যে শিক্ষাটাকে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ তাহলে কেউই ডিপ্রাইভ ফিল করবে না। আমরা ডিপ্রাইভ ক্লাস নিয়ে আলোচনা করেছি এর আগে। এবার কি বলছে, একটা নির্দিষ্ট শেখার অক্ষমতা, নির্দিষ্ট পার্টিকুলার কোনো টপিক, একটি নির্দিষ্ট শেখার অক্ষমতা ব্যক্তি প্রতিবন্ধী শিক্ষা আইন IDEA দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে একটি বা একাধিক মৌলিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার একটি ব্যাধি হিসাবে, যা ভাষা বোঝার বা ব্যবহার করার সাথে জড়িত, কথ্য বা লিখিত যাই হোক না কেন, যা শুনতে, চিন্তা করতে অক্ষমতার মধ্যে নিজেকে প্রকাশ করে। যা শুনতে, শুনতে, বলতে, লিখতে, পড়তে এবং ভাবতে, আমরা যে মানসিকভাবে ভাবছি যেটা দেখা যাচ্ছে না, সেখানেও কিন্তু অনেক সময় কি হয়, সেখানে অনেক সময় চেন ম্যাচ করে না, একটা ঘটনার পর একটা ঘটনা, তারপর একটা ঘটনা, এভাবে চেন কিন্তু ম্যাচ করে না, তো আমরা কিন্তু ভাবতে পারি না সঠিকভাবে। ঠিক আছে, এটাও কিন্তু এক ধরনের ডিসএবিলিটি, লার্নিং ডিসএবিলিটি। কথা বলা, পড়া, লেখা, বানান করা, গাণিতিক গণনা, যেরকম ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ঠিক আছে, ডিসলেক্সিয়া, এগুলো সবই আমরা জানবো, সবই আমরা পড়বো। ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা, মস্তিষ্কের ক্ষতি, হালকা মস্তিষ্কের কর্মহীনতা, ডিসলেক্সিয়া, উন্নয়নশীল অ্যাফিসিয়া এবং এই বিষয় শ্রেণীতে অন্তর্ভুক্ত। এটি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করে যে নির্দিষ্ট শেখার অক্ষমতা প্রাথমিকভাবে চাক্ষুষ, শ্রবণ শক্তি, মোটর অক্ষমতা, মানে যে মোটর অক্ষমতা বলতে যে সমস্ত যে ফাইন মোটর স্কিলসগুলো রয়েছে, মানে আঙ্গুল দিয়ে আমি কলমটা তুললাম, খাতার পেজগুলো আমি উল্টালাম, ঠিক আছে, তো এই সমস্যাগুলো হয় অনেকের, কলম দিয়ে সে লিখতে পারছে না, এগুলো হচ্ছে মোটর অক্ষমতা বলা হয়। মানসিক প্রতিবন্ধকতা, মানসিক অস্থিরতা বা পরিবেশগত, সাংস্কৃতিক বা অর্থনৈতিক অসুবিধার ফলাফল নয়। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের একটি অন্যতম অংশ। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস হয় কারোর মধ্যে সেই, মনে করতে পারো যে কারোর মধ্যে সেই জ্ঞানটা বিকশিত হয়নি, কারোর মধ্যে মনে করতে পারো যে তার মধ্যে সেই ফিজিকের সেই মাসেলটা ডেভেলপ হয়নি, কারোর মধ্যে সেই মস্তিষ্কের সেই বিশেষ পার্টটা ডেভেলপ হয়নি যে সে চিন্তা করবে, শ্রবণ ক্ষমতার মাধ্যমে কি দেখছে কি শুনছে সেটার মাধ্যমে সে চিন্তা করে সেটাকে কনস্ট্রাক্ট করবে নলেজটাকে। আমরা তো মস্তিষ্কের মধ্যে জ্ঞানটাকে কনস্ট্রাক্ট করি, তারপরে তো বিষয়টা আমাদের মজ্জাগত হয়। কারোর মধ্যে এটা হচ্ছে না, কেউ পড়তে পারছে না, কারো পড়তে গিয়ে সমস্যা হচ্ছে, কেউ তোতলে দিচ্ছে, তোতলামো হয়ে যাচ্ছে, কারো উচ্চারণের সমস্যা হচ্ছে, কারো আবার সে মানে শব্দকে চিনতে ভুল করছে, একই বানান একই পৃষ্ঠার মধ্যে 3 রকম 4 রকম ভাবে লিখছে। এই সমস্ত বিষয়গুলো লার্নিং ডিসএবিলিটিসের মধ্যে ধরা হয়। এবার আমাদের সিলেবাসে যেই লার্নিং ডিসএবিলিটিসগুলোর উল্লেখ রয়েছে সেগুলোকে আমরা একটু দেখে নেব। সবার প্রথমে কি আছে, ডিসগ্রাফিয়া। দেখো ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে ডিসগ্রাফিয়া, বা যেটাকে বলা হচ্ছে লিখন অক্ষমতা, মানে লিখতে না পারা, লিখন অক্ষমতা বা লিখতে না পারা। কি, যাদের ডিসগ্রাফিয়া আছে তাদের চিন্তাভাবনাকে লিখতে বা অঙ্কনে রূপান্তর করতে সমস্যা হবে। অর্থাৎ সে ছবি আঁকতে পারবে না, সে ভালো করে লিখতে পারবে না, তার লিখতে সমস্যা হবে, সে বাক্য গঠন করতে পারবে না। দুর্বল হাতের লেখা ডিসগ্রাফিয়ার একটি বৈশিষ্ট্য, কিন্তু এটি একমাত্র উপসর্গ থেকে অনেক দূরে। দুর্বল হাতের লেখা মানে বলতে যাচ্ছে যে হাতের লেখা ভালো নয়, হাতের লেখা খারাপ, বোঝা যাচ্ছে না, এইটা কিন্তু একমাত্র লক্ষ্য নয়, বা এটা কিন্তু একমাত্র মানে উপসর্গ নয়। ঠিক আছে, একমাত্র উপসর্গটা কি, উপসর্গ হচ্ছে মনে করো আমাদের জ্বর আসছে, আমরা কি করে বুঝবো, মাথা গরম হচ্ছে, মাথাটা গরম হয়ে গেছে, কপাল গরম হচ্ছে, ঘাম হচ্ছে, ঠান্ডা লাগছে প্রচন্ড পরিমাণে, তখন আমরা বুঝতে পারবেন জ্বর এসছে। তো এগুলো হচ্ছে সমস্ত উপসর্গ জ্বরের। ঠিক তেমনি হাতের লেখা খারাপ হওয়া, ছবি আঁকতে না পারা, তারপর বাক্য গঠন করতে না পারা, লিখতে সমস্যা হওয়া, এগুলো সমস্তই হচ্ছে উপসর্গ কিসের, ডিসগ্রাফিয়া। ভুক্তভোগীরা, মানে যাদের ডিসগ্রাফিয়া রয়েছে, ভুক্তভোগীরা বানান, ব্যাকরণ, শব্দভাণ্ডার, সমালোচনামূলক চিন্তা বা স্মৃতিতে তাদের চিন্তাভাবনাকে লেখায়
অনুবাদ করতে সংগ্রাম করে, অর্থাৎ তারা কি ভাবছে সেটাকে তারা লিখতে পারছে না, তারা কি চিন্তা করছে, তাদের মধ্যে কি কি টেন্ডেন্সিস আসছে, ভাবনা চিন্তা আসছে, তারা সেটাকে কি করতে পারছে না, লিখতে পারছে না, লিখতে তাদের অসুবিধা হচ্ছে, লিখতে তাদের সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে ডিসগ্রাফিয়া বা লিখন অক্ষমতা। এরপর আমরা চলে আসবো ডিসলেক্সিয়া। কি রয়েছে ডিসলেক্সিয়া? যেটা হচ্ছে পঠন অক্ষমতা। কি রয়েছে? পঠন অক্ষমতা, মানে পড়তে না পারা। ডিসলেক্সিয়াটা কি? পঠন অক্ষমতা বা পড়তে না পারা, পড়তে সমস্যা। কি? শেখার অক্ষমতার ছাতার নিচে অনেক অক্ষমতাকে 3 প্রকারের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয়েছে: ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া। আমরা ডিসগ্রাফিয়াটা আগেরটা করলাম। ডিসলেক্সিয়াটা, ডিসক্যালকুলিয়াটা একটা কথা একটু বলে দিই। ডিসক্যালকুলিয়াটা এই যে ডিসক্যালকুলিয়া, দেখো ক্যালকুলিয়া, ক্যালকুলেশন কথাটা থেকে এসছে না, ক্যালকুলিয়া কথাটা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি গাণিতিক সমস্যা, মানে গণিতের, ঠিক আছে, গাণিতিক সমস্যা যেটা, মানে অঙ্ক করতে, অঙ্ক কষতে, সেগুলো করতে সমস্যা যেটা, সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসগ্রাফিয়াটা আমরা আগেরটাতে করলাম, কি লিখতে সমস্যা। এবার ডিসলেক্সিয়াটা কি দেখো, ডিসলেক্সিয়া একটি ভাষা প্রক্রিয়াকরণ ব্যাধি যা পড়া, লেখা এবং বোঝার উপর প্রভাব ফেলে, মানে পড়তে না পারা, সঠিকভাবে পড়তে না পারা। ওই যে বলছিলাম সিনেমাটার কথা, তারে জামিন পার, যেখানে বাচ্চারা পড়তেই পারছে না, কি লেখা রয়েছে সেটা সে উচ্চারণ করতেই পারছে না, এটা হচ্ছে ডিসলেক্সিয়া। অর্থাৎ APPLE, অ্যাপল, এটা যে অ্যাপেল হয়, সেই অ্যাপেলের কনস্ট্রাকশনটা তার ব্রেনে হচ্ছে না, ঠিক সেরকমই ডিসলেক্সিক শব্দগুলির ডিকোডিং বা ধ্বনিগত সচেতনতার সাথে শব্দের মধ্যে পৃথক শব্দ শনাক্ত করতে অসুবিধা প্রদর্শন করে ডিসলেক্সিক শব্দগুলো। অর্থাৎ মনে করো যে মানে বি কে ডি লেখা, পি কে কিউ লেখা, মানে একই রকম দেখতে শব্দগুলোর সঙ্গে কি করা, গুলিয়ে ফেলা। ডিসলেক্সিয়া প্রায়শই বহু বছর ধরে নির্ণয় করা হয় এবং প্রায়শই পড়া, ব্যাকরণ, পড়ার বোধগম্যতা, মানে পড়াটা বুঝতে পারা, না বুঝতে পারা, এবং অন্যান্য ভাষার দক্ষতা নিয়ে সমস্যায় পড়ে। অর্থাৎ ডিসলেক্সিয়া হচ্ছে সেই রোগ যেখানে পড়তে সমস্যা হবে। তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়েছে, সেটা তুমি রিডিং পড়তে পারছো না, ডিসলেক্সিয়ার একটা প্রভাব থাকতে পারে। ডিসগ্রাফিয়াটা আগের পেজে যাচ্ছি। ডিসগ্রাফিয়াটা কি? ডিসগ্রাফিয়াটা লিখতে সমস্যা। গ্রাফিয়া গ্রাফ পেপারে লিখবো আমরা, তাহলে লেখার সমস্যা কি? ডিসগ্রাফিয়া। ডিসলেক্সিয়াটা কি? পড়ার সমস্যা। ডিসক্যালকুলিয়া ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, তাই গাণিতিক সমস্যা। আরেকটা হচ্ছে ডিসক্যালকুলাটা আগে আলোচনা করে নিলাম, তবু আরেকবার বলে দিই যেহেতু এখানে রয়েছে। ডিসক্যালকুলাটা কি? গাণিতিক অক্ষমতা। কি রয়েছে? ডিসক্যালকুলিয়া গাণিতিক গণনার সাথে সম্পর্কিত শেখার অক্ষমতা, মানে গাণিতিক গণনা, যেমন 8 8 64, তাই না? এই যে আমি একটা মানে কি করলাম, একটা গুণন করলাম, আমাকে বলে দেওয়া হলো বা কাউকে বলে দেওয়া হলো প্রথমে 5-এর সাথে 15 যোগ করো, তারপরে তুমি 3 বিয়োগ করবে, তারপর যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে। এই যে কম্বিনেশনটা, প্রথমে যোগ, তারপর বিয়োগ, তারপর ভাগ, যা ডিসক্যালকুলিয়া থাকবে তার মাথাতেই আসবে না বিষয়টা, সে মানে ব্যাপারটাকে সে কম্বাইন করতেই পারবে না, ঠিক আছে। সে তারপরে মনে করে বললো যে 30 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের দ্বিতীয় শব্দটা, 30 পৃষ্ঠা 15 লাইন দ্বিতীয় শব্দ মাথা গুলিয়ে যাবে, মানে এই যে কম্বিনেশনগুলো, শব্দ ওয়ার্ডের নাম্বারে যে কম্বিনেশন, সে বুঝতেই পারবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে এই গাণিতিক গণনার সঙ্গে সম্পর্কিত শেখার অক্ষমতাকে অন্তর্ভুক্ত করে। ডিসক্যালকুলিয়ার আক্রান্ত ব্যক্তিরা গণিতের ধারণা, সংখ্যা এবং যুক্তির সাথে লড়াই করে। কখনো কখনো গণিতের ডিসলেক্সিয়া হিসেবে উল্লেখ করা হয়। ব্যক্তিদের সময় বলতে, টাকা গণনা করতে, প্যাটার্ন শনাক্ত করতে, গণিতের ঘটনাগুলি মনে রাখতে এবং মানসিক গণিত সমাধান করে ঘড়ি পড়তে অসুবিধা হতে পারে। অর্থাৎ মনে করো যে ঘন্টা, মিনিট, সেকেন্ডের কম্বিনেশন করা, টাকা গুনতে দেওয়া, টাকা গুনতে সমস্যা হওয়া, সময় বলতে সমস্যা, ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু এই ডিসক্যালকুলিয়া থাকলে হতে পারে। এগুলো কমন মিস্টেক্স বা কমন সমস্যা। এরপর কি আছে? নন ভার্বাল লার্নিং ডিসঅ্যাবিলিটিস। নন ভার্বাল লার্নিং ডিসঅ্যাবিলিটিস বা NVLD, নন ভার্বাল লার্নিং ডিসঅ্যাবিলিটিস কি রয়েছে? অমৌখিক লার্নিং ডিসঅর্ডার বা NLD বা NVLD, অন্যথায় অমৌখিক শিক্ষার অক্ষমতা হিসেবে পরিচিত। নন ভার্বাল যেহেতু বলেছে, তাহলে অমৌখিক, ভার্বাল মানে মৌখিক, তাই তো। সবচেয়ে উপেক্ষিত এবং কম নির্ণয় করা শেখার অক্ষমতাকে বলা হয়ে থাকে। এটা কি? যেহেতু এক্ষেত্রে কোনো কিছু অ্যাক্ট করার ব্যাপার নেই, এক্ষেত্রে নিজেকেই ভাবনা, নিজের কর্মক্ষমতা, নিজের মস্তিষ্কের ক্ষমতার কথা বলছে, সেই কারণে এটা কিন্তু প্রকাশ্যে কম আসে। মস্তিষ্ক ভিত্তিক অবস্থা দুর্বল চাক্ষুষ করার ক্ষমতা স্থানিক এবং সাংগঠনিক দক্ষতা দ্বারা চিহ্নিত করা হয়। অমৌখিক সংকেত
শনাক্তকরণ এবং প্রক্রিয়াকরণে অসুবিধা এবং খারাপ মোটর কর্মক্ষমতা। অর্থাৎ কোনো কিছু ভাবছি, কোনো বিষয়কে ভাবছি, ধরে নাও কোনো একটা ঘটনাকে আমি পর্যায়ক্রমিকভাবে সাজাচ্ছি মানসিকভাবে, সেটা সাজাতে অক্ষম হয়ে যাচ্ছি, সেটা সাজাতে আমি পারছি না, তাহলে এটা নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিসের মধ্যে পড়বে। ঠিক এরকমই, যদিও এটি অমৌখিক শিক্ষার অক্ষমতা একজন ব্যক্তির কথা বলার অক্ষমতার সাথে সম্পর্কিত বলে মনে হতে পারে, এটি আসলে অমৌখিক আচরণ বা সামাজিক সংকেতগুলি ডিকোড করার অসুবিধাগুলিকেই বোঝায়। এনভিএলডি আক্রান্তরা শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি এবং কণ্ঠস্বরের স্বর বা যোগাযোগের অমৌখিক দিকগুলি বোঝার সাথে লড়াই করে। যোগাযোগের অমৌখিক দিকগুলি মানে কি? মানে কোনো কিছু বোঝা, কারোর ইমোশনকে বোঝার চেষ্টা করা, কে কি বলছে সেটাকে ডিকোড করা, মানে কে কি বলতে চাইলো সেটাকে বোঝার ক্ষমতা ইত্যাদি কিন্তু যাদের এনভিএলডি বা নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিস থাকে তাদের মধ্যে কিন্তু থাকে না। মানে বলতে বলতে চাইছে যে মানসিকভাবে অবিকশিত যারা থাকে তাদের মধ্যে এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়। আর এনভিএলডি সহ শিশুরা প্রায়শই ভালো কথা বলে এবং ভালো লিখতে পারে, তবে সূক্ষ্ম সামাজিক সংকেত, বিমূর্ত ধারণা, বিমূর্ত কথাটা কি? বিমূর্ত মানে হচ্ছে যেটার কোনো বাহ্যিক রূপ নেই, যেমন আবেগ, আবেগ আবেগ একটা বিমূর্ত ব্যাপার, বন্ধুত্ব একটা বিমূর্ত ব্যাপার, ঠিক আছে, শত্রুতা একটা বিমূর্ত ব্যাপার, স্বাধীনতা একটা বিমূর্ত ব্যাপার, মানে যেগুলোর কোনো বাহ্যিক রূপ নেই সেগুলো হচ্ছে বিমূর্ত। তো এই বিমূর্ত ধারণাগুলি বুঝতে তাদের সংগ্রাম করতে হয়, এই বিষয়গুলো বুঝতে তাদের প্রবলেম হয়। তারা কিন্তু সব কিছুই ভালো পারবে, বাট তাদের এই যে থিঙ্কিংটা, এতে তাদের ডিপ থিঙ্কিংটা, ইমোশনাল, তাদের যে ভাবনাটা, তাদের যে মেন্টাল যে তাদের পাওয়ারটা, কনস্ট্রাকশন পাওয়ারটা, সেটা কিন্তু তাদের থাকে না। তো এটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটিসের মধ্যে আরেকটি নন ভার্বাল লার্নিং ডিসএবিলিটিস। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়বস্তু, লার্নিং ডিসএবিলিটিসগুলো কী কী রয়েছে সেই বিষয়টা।